My dear students, how are you? I think you are doing well. So, first of all, let me know if you are listening to me, if you are here, if you are connected. Sajidul Islam commented, "Good morning, sir. Good morning, Sajidul. Let me know if you are listening to the sound." ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম I cannot respond each and every one of you. Please let me know whether you are listening to me কথা শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাও কমেন্টে প্লিজ কমেন্টে ঠিকমতো জানাও যে কথা শোনা যাচ্ছে কিনা প্লিজ ওয়ালাইকুম আসসালাম প্লিজ ওকে থ্যাংক ইউ ভেরি মাচ একজন জানিয়েছে ক্লিয়ার ভেরি ক্লিয়ার বোর্ডটা কি ঠিকমতো দেখা যাচ্ছে একজন বলছে শোনা যায় আরেকজন বলছে শোনা যায় না সাজিদুল বলেছে শোনা যায় আর রিঙ্কি খান বলেছে লো সাউন্ড যদি হয়ে থাকে আই থিঙ্ক ইটস ইউর ইউর হেডফোন প্রবলেম সো প্রান্ত সাহা শোনা যাচ্ছে ঠিক মতো ভালোভাবে শোনা যাচ্ছে নূপুর বলেছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম সবার সালামের জবাব একসাথে দিয়ে দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম প্লিজ বাকিরা স্যার সাউন্ডে লো একটু লো সাউন্ড তো লো হওয়ার কোনো কারণ নাই বিকজ আমি তো মাইক্রোফোন ইউজ করছি খুব ভালো একটা মাইক্রোফোন ইউজ করছি হ্যাঁ খুব ভালো একটা মাইক্রোফোন ব্যবহার করছি আমি সাউন্ড লো তাহলে মেবি দেয়ার মেবি ইওর হেডফোন প্রবলেম হ্যাঁ ওকে এখন এখন কি সাউন্ড ক্লিয়ার ওয়ালাইকুম আসসালাম ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে কোনো ইয়ার করতে পারবে বেসিক্যালি রুটিন ওয়াইজ এটা ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাস রুটিন ওয়াইজ এটা ইন্টার ফার্স্ট ইয়ারের ক্লাস সো রাজা দাস বলেছে ক্লিয়ার না ওকে সমস্যা নাই যেহেতু বলছে আমরা ক্লাস কন্টিনিউ করব আমরা ক্লাস কন্টিনিউ করছি আচ্ছা এবার বলো তো সাউন্ড কেমন সাউন্ড অনেক ভালো বলেছে একজন বলেছে সাউন্ড অনেক ভালো একদম ক্লিয়ার তাইলে তো আর কোনো প্রবলেম নাই ওকে এবার আমরা স্টার্ট করে দেই আমরা ক্লাসটা স্টার্ট করে দেবো টুডেজ ক্লাস ইউ অল নো মি হু এম I think I have nothing to introduce myself with you. You have already been introduced with me. So today, what I want to share with you is class 2, our class 2. So let's start our class today. You all know about me. You all know who am I. So let's start from today's class. Today's class is Unit 1, Lesson 2, and you all know the topic as well. This is Nelson Mandela from apartheid fighter to a president. In our last class, we talked about Nelson Mandela. We showed you how to read the meaning of a long sentence, and I think you have read the passage at your home. So today I will discuss the questions that is usually that is set in the question paper. So question number 1 is MCQ 5 marks, and question number 2 is question answers consisting 10 marks. You know these things. I'm going to talk about a new question today, and that is question number 2. And what is question number 2? This is flowchart. How to write a flowchart. That is the topic of today's class. How to write a flowchart. So flowcharটের ক্ষেত্রে আমরা কিভাবে flowchart করব আমরা দেখব আজকে লার্নিং আউটকামসটা কি আজকে আমাদের লার্নিং আউটকামস হচ্ছে after the end of the class you will be able to write a flowchart properly এই flowchart আসলে ব্যাপারটা কি আমরা একটু বুঝতে চেষ্টা করি what is a flowchart হ্যাঁ flowchart ব্যাপারটা হচ্ছে যে আমরা
দেখবো একটা কোয়েশ্চেন দেখবো আমরা এখানে হয়তো লেখাগুলো একটু হিজিবিজি, একটু ছোট জায়গার মধ্যে অনেক লেখা লিখে ফেলেছি বিকজ আই হ্যাভ টু শো আ কোয়েশ্চেন, ফুল কোয়েশ্চেন ইন এ সিঙ্গেল পেজ। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্স্টে কি বলছিল, ফার্স্টে বলছিল রিড দ্য কোয়েশ্চেন। প্রথমেই আমাদের এই কোয়েশ্চেনটা পড়তে হবে, প্যাসেজটা পড়তে হবে, প্যাসেজটা পড়তে হবে, প্যাসেজটা পড়ে রিড দ্য টেক্সট বিলো, read the below text and make a flow chart showing the activities and achievement of Nelson Mandela। আমরা কি করব, এই যে রিড অ্যাচিভমেন্ট, তাহলে এখানে একটা কোশ্চেন দিয়ে দিচ্ছে যে রিড দ্য টেক্সট, এই যে টেক্সটটা আছে এই টেক্সটটা পড়তে হবে। এই টেক্সটটা পড়ার পরে আমাদের কি করতে হবে, এই যে নিচে কোশ্চেন দিয়েছে, কোশ্চেনের বক্সের মধ্যে যে নাম্বারগুলো দিয়েছে, এক নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে, বলেছে যে নাম্বার 1 ইজ ডান ফর ইউ, number 2, 3, 4, 5 and 6 needs to be answered, needs to be answered। তাহলে এখন এই জিনিসগুলো আমরা একটু বুঝতে চেষ্টা করি যে কিভাবে আমরা ফ্লো চার্ট লিখব। তো ফার্স্ট অফ অল আমাদের ফ্লো চার্ট কিভাবে লিখব সেটা জানার আগে এই প্যাসেজটা আমাদের একটু ভালো করে আগে থেকেই পড়া থাকলে ভালো হয়, বিকজ এগুলো আমাদের টেক্সচুয়াল প্যাসেজ, ইংলিশ ফর টুডে বই থেকে আসে। যেহেতু ইংলিশ ফর টুডে বই থেকে আসে, তাহলে আমরা এই প্যাসেজগুলো যত ভালো পড়বো এক্সামের টাইমে আমরা তত ভালো অ্যান্সার করতে পারবো। তাহলে আমরা দেখলাম কি প্যাসেজটা আমরা ধরে নিলাম, আমরা প্যাসেজটা সবাই বাসায় পড়েছি, আমি আর প্যাসেজ নিয়ে খুব বেশি কথা বলবো না, আমরা চলে যাই হোয়াট ইজ আ ফ্লো চার্ট। হ্যাঁ, এটা আমরা বলেছি হাউ টু রাইট এ ফ্লো চার্ট। ফ্লো চার্ট আসলে কিভাবে লিখতে হয়, ফ্লো চার্ট কিভাবে লিখতে হয় এটা আমরা একটু শিখতে চেষ্টা করব। এখন ফ্লো চার্ট কিভাবে লিখতে হয় এইটা যদি আমরা লিখতে চাই, তাহলে আমি তোমাদেরকে বলবো ফলো সাম স্টেপস, কিছু স্টেপ ফলো করতে হবে। স্টেপগুলো কি কি, আমরা ওয়ান বাই ওয়ান কিছু স্টেপ ফলো করে আমরা সামনের দিকে আগাবো, যে ফলো সাম স্টেপস। তাহলে আমরা প্যাসেজটা কি তোমরা বাসায় পড়েছো একটু আমাকে বলো তো প্লিজ, কমেন্টে জানাও যে whether you have read the passage at your home। কমেন্টে জানাও তো কে কে প্যাসেজটা পড়েছো প্লিজ। গুড, ভেরি গুড। রিয়ান আহমেদ আফনান বলেছে যে পড়েছে, মাহফুজ হোসেন বলেছে পড়েছে, হাসান খান বলেছে ইয়েস। তো থ্যাংক ইউ ভেরি মাচ যে তোমরা প্যাসেজটা পড়েছো। প্যাসেজটা পড়লে তোমাদের জন্য বুঝতে ক্লিয়ার হবে, বিকজ এখন যদি আমি পুরো প্যাসেজ নিয়ে আবার কথা বলি তাহলে আসলে সেটা একটু দীর্ঘায়িত হবে। তাহলে আমরা একটু চলে যাচ্ছি যে ফলো সাম স্টেপস। ফার্স্টেই আমি বলেছি কি করতে হবে, কিছু স্টেপ ফলো করতে হবে। সেই স্টেপগুলো কি কি আমরা একটু দেখবো। স্টেপগুলো কি কি আমরা একটু যদি খুঁজি, স্টেপ 1 গেট দ্য কোয়েশ্চেন। স্টেপ 1 হচ্ছে কি গেট দ্য কোয়েশ্চেন। তাহলে আমাদের ফার্স্ট অফ অল কোনো কিছু অ্যান্সার করতে হলে আগে তো আমাদের কোয়েশ্চেনটা জানতে হবে। আনলেস ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড ইউর কোয়েশ্চেন প্রপারলি, ইউ ক্যান নেভার আনসার এনি কোয়েশ্চেন, নট অনলি ফ্লো চার্ট but also any question. But in sometimes question are same, you don't have to know much about questions, but in flow chart you need to understand the question, get the question, get the question মানে understand the question। আমরা দেখবো এখানে কি আছে, কোয়েশ্চেনটাতে আসলে কি আছে। কোয়েশ্চেনটাতে আমরা দেখব যে এখানে কি বলেছিল, এখানে বলেছিল যে রিড দা বিলো টেক্সট, টেক্সট বিলো আর বিলো টেক্সট এরকম হয়, and make a flow chart showing the activities and achievement of Nelson Mandela। তাহলে আমাদের দেখতে হবে কি করছে এখানে, শোয়িং এর পরে কি আছে, শোয়িং দা অ্যাক্টিভিটিস এন্ড অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার অ্যাক্টিভিটিস গুলো কি কি এবং অ্যাচিভমেন্ট গুলো কি কি এগুলো জানতে বলছে। এই যে এখানে সবসময় খেয়াল করবা শোয়িং আছে, শোয়িং এর পরে শোয়িং অথবা সাইটিং অথবা মেনশনিং অথবা গিভিং এই টাইপের ওয়ার্ড থাকবে, এই টাইপের ওয়ার্ড থাকবে। এগুলোর মাধ্যমেই আমাদের জানতে হবে যে আমাদের কি করতে হবে। তো ফার্স্টে আমরা দেখলাম যে এখানে এটাই আমাদের কোশ্চেন। এই যে আমরা বলেছিলাম 1 নম্বর
প্রপার স্টেপ, স্টেপ বাই স্টেপ, যে কোনো কিছু স্টেপ বাই স্টেপ করা ভালো। আমরা স্লোলি অ্যান্ড স্টিডিলি সলভ করতে পারি যে কোনো প্রবলেম। হ্যাঁ, যে কোনো প্রবলেম। তাহলে আমরা দেখবো ফার্স্টে এখানে আছে শোয়িং, শোয়িং আছে, শোয়িং এর পরে কি আছে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, শোয়িং দ্য অ্যাক্টিভিটিস এন্ড অ্যাচিভমেন্ট। তাহলে আমরা অলওয়েজ এই জিনিসটা খেয়াল করব যে শোয়িং এর পরে কি আছে, শোয়িং অ্যাক্টিভিটিস এন্ড অ্যাচিভমেন্ট। কার অ্যাক্টিভিটিস এন্ড অ্যাচিভমেন্ট? অফ নেলসন ম্যান্ডেলা। এই নেলসন ম্যান্ডেলার অ্যাক্টিভিটিস কি এবং অ্যাচিভমেন্ট কি, এটা আমাদের জানতে হবে, যে অ্যাক্টিভিটিস এন্ড অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা, এই জিনিসটা আমাদের সবার আগে জানতে হবে। এই জিনিসটা যদি জানি তাহলে আমাদের বাকি সবকিছু ইজি হয়ে যাবে। তাহলে আমাদের কাজ হলো কি, স্টেপ 1 আমরা কোশ্চেনটা বুঝতে পেরেছি। কোশ্চেনটা কি? কোশ্চেনটা হলো যে নেলসন ম্যান্ডেলার অ্যাক্টিভিটিস এন্ড অ্যাচিভমেন্ট, এটাই হলো আমাদের কোশ্চেন। কি কোশ্চেন? নেলসন ম্যান্ডেলার অ্যাক্টিভিটিস এন্ড অ্যাচিভমেন্ট। হ্যাঁ, তাহলে এবার আমি তোমাদেরকে এই প্যাসেজটা পড়ার জন্য 1 মিনিট সময় দেবো, তোমরা নিজেরা প্যাসেজটা পড়বা প্লিজ, নিজেরা। সবার টেক্সট বই আছে, টেক্সট বই খুলে ফেলো, যদি এটা বুঝতে একটু প্রবলেম হয় তোমরা টেক্সট বইটা একটু খুলে ফেলো, টেক্সট বইটা খুলে, আর যারা পারো এখান থেকে পড়তে এখান থেকে পড়ো। 1 মিনিট সময় দিলাম আমি জাস্ট একটু প্যাসেজটা রিভিউ করার জন্য, যাতে আমরা পরবর্তী স্টেপগুলো সুন্দরভাবে করতে পারি। বাবলু মিয়া বলেছে স্যার নট ক্লিয়ারলি সিন ইউর হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড কি প্রবলেম? আসলে কি হোয়াইট বোর্ড দেখা যায় না? আসলে কি দেখা যাচ্ছে না? এই লেখাগুলো একটু দেখতে কষ্ট হইতে পারে, সাউন্ডে প্রবলেম, কেউ কেউ বলছে যে সাউন্ড খুব ক্লিয়ার, কেউ কেউ বলছে সাউন্ডে প্রবলেম, ক্লিয়ার দেখা যাচ্ছে না। ক্লিয়ার দেখা যাচ্ছে না বলতে কি রকম প্রবলেম হচ্ছে সেটা একটু ক্লিয়ারলি বলো প্লিজ। এই লেখাটা ক্লিয়ারলি দেখা যাবে না, এটা আমি বলেছি, এটা দরকার নাই। ইনফ্যাক্ট আমরা সামনের লেখাগুলো ক্লিয়ারলি দেখবো, আমরা সেন্টেন্সগুলো ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। সো এইটা ক্লিয়ারলি দেখার দরকার নাই, আমরা পরের স্লাইডগুলো ক্লিয়ারলি দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, লেখাগুলো ছোট ছোট সেটা আমি জানি, সেটা আমি জানি। এই স্লাইডটা আমি তোমাদেরকে দিয়েছি জাস্ট প্রশ্নটা দেখানোর জন্য, যে পুরো প্রশ্নটা কেমন থাকে সেইটা একটা সিঙ্গেল স্লাইডে। এগুলো আমি আলাদা আলাদা ভাবে আবার দেখাবো। হ্যাঁ, আলাদা আলাদা ভাবে আবার দেখাবো। সো ডোন্ট ওয়ারি অ্যাট অল, ডোন্ট ওয়ারি অ্যাট অল। প্যাসেজটা আমি বলেছি আমি ইন্ডিভিজুয়ালি আলোচনা করব। সো এটা নিয়ে ইন্ডিভিজুয়ালি ইচ অ্যান্ড এভরি সেন্টেন্স শ্যাল বি ডিসকাসড হিয়ার। সো এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই। আই থিঙ্ক আমরা প্যাসেজটা পড়েছি। এবার আমরা আসি স্টেপ বাই স্টেপ। স্টেপ 2, স্টেপ 1 ছিল আমাদের যে কোয়েশ্চেনটা বোঝা। স্টেপ 2 ছিল হাইলাইট দ্য পয়েন্টস। আমাদের এই পয়েন্টস গুলো হাইলাইট করতে হবে, যে কি পয়েন্টস আমাদের লিখতে বলছে। যে এখানে আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে যে শোয়িং দা অ্যাক্টিভিটিস এন্ড অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলার অ্যাক্টিভিটিস এবং অ্যাচিভমেন্ট গুলো আমাদের এখানে জানতে চেয়েছে। সো এই যে নেলসন ম্যান্ডেলার অ্যাক্টিভিটিস এন্ড অ্যাচিভমেন্টস গুলো কি কি, এই জিনিসগুলো আমাদের হাইলাইট করতে হবে। এখানে নেলসন ম্যান্ডেলার অ্যাক্টিভিটিস এন্ড অ্যাচিভমেন্ট গুলো হাইলাইট করতে হবে। এবার আসি আমরা হাইলাইট দ্য পয়েন্টস, কি পয়েন্টস হাইলাইট করব। আমরা আবার দেখি যে এখানে অ্যাক্টিভিটিস এন্ড অ্যাচিভমেন্ট অফ নেলসন ম্যান্ডেলা, এটা হাইলাইট করতে হবে। এবার আমরা ফার্স্ট সেন্টেন্সটাতে চলে যাই। যে ফার্স্ট সেন্টেন্সটা আমরা দেখব যে এখান থেকে কি তার অ্যাক্টিভিটিস ছিল এবং কি তার অ্যাচিভমেন্ট ছিল। তাহলে আমাদের এখানে একটা জিনিস
খেয়াল করতে হবে যে দুইটা পয়েন্টসের কথা বলেছে। দুইটা পয়েন্টসের কথা বলেছে, একটা হলো কি অ্যাক্টিভিটিস আর একটা হচ্ছে অ্যাচিভমেন্ট। দুইটা পয়েন্টের কথা বলেছে, একটা হলো অ্যাক্টিভিটিস আর একটা কি অ্যাচিভমেন্ট। তাহলে এই যে আমাদের অ্যাক্টিভিটিসই বা কি আর অ্যাচিভমেন্টই বা কি এটা আমরা দেখব। প্রথম প্যারাটা যদি প্রথম সেন্টেন্সটা যদি আমি দেখি, প্রথম সেন্টেন্সে আমরা দেখতে পাবো যে নেলসন ম্যান্ডেলা guided South Africa from the shackles of apartheid to a multiracial democracy as an icon of peace and reconciliation who came to embody the struggle for justice around the world. তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা দেখি তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো যে তিনি তার অ্যাক্টিভিটিসটা কি এখানে আছে, গাইড করেছেন। তো গাইডেড যেহেতু আছে, তো এই গাইডেড তো সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকেলস অফ অ্যাপার্থাইড, এটা কিন্তু আমাদের কোয়েশ্চেনেই দেয়া ছিল। যে কোয়েশ্চেনে তো আমরা দেখব যে কি থাকে, কোয়েশ্চেনে একটা পয়েন্ট দেয়া থাকে, আমাদের বাকি 5টা পয়েন্ট লিখতে হয়। তাহলে আমরা দেখব যে এইটার যে পয়েন্টটা আছে, এটার যে নেলসন ম্যান্ডেলার ফার্স্ট যে সেন্টেন্সে যে অ্যাক্টিভিটিসের কথা বলেছেন সেইটা কিন্তু দেয়াই ছিল। যেহেতু দেয়া ছিল আমাদের এইটার দরকার নাই, আমরা এখান থেকে আর কোনো পয়েন্ট নেব না। আমরা পরেরটাতে আবার দেখি দ্য অ্যাক্টিভিটিস এন্ড অ্যাচিভমেন্ট কিছু আছে নাকি সেকেন্ড সেন্টেন্সটা ছিল যে ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades for his fight against white minority rule, Mandela never lost his resolve to fight for his people's emancipation. তাহলে এখানে ছিল হচ্ছে এখানে ছিল imprisoned for nearly 3 decades for his fight against white minority rule, এই যে এখানে তাইলে এখানে দেখা গেল যে তার অ্যাক্টিভিটিস আছে, একটা ছিল imprisoned for 3 decades, nearly 3 decades. ডিকেড মানে কি, ডিকেড মানে হলো 10 বছরে এক ডিকেড, মানে 10 বছর, ডিকেড হচ্ছে দশক। তাহলে এখানে আমরা দেখতে পাইলাম যে 3 দশক তিনি জেলবন্দি ছিলেন। তার এই যে 3 ডিকেডস জেলবন্দি অবস্থায় এইখানে জেলবন্দি ছিলেন, এটা একটা অ্যাক্টিভিটিস। যদিও এটা তার অ্যাক্টিভিটিস না, তাকে বাধ্য করছে ওখানে থাকার জন্য, বাট এটাও একটা অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, তার মানে কি এইখানে হিজ ফাইট, এই যে তার ফাইটটা হচ্ছে অ্যাক্টিভিটিস। হ্যাঁ, তিনি ফাইট করেছেন, তার অ্যাক্টিভিটিস হচ্ছে তিনি ফাইট করেছেন, এটা আমরা একটা পয়েন্ট পেলাম। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, এখানে রিজলভ হচ্ছে শপথ, হ্যাঁ, প্রতিজ্ঞা, পণ। তিনি যে শপথ করেছিলেন সেই শপথটা তিনি কখনোই ভুলে যান নাই। লস্ট মানে ভুলে যাওয়া, হারিয়ে ফেলা, হারিয়ে ফেলা। তাহলে এখানে একটা আমরা দেখলাম যে এখানে একটা তার মানে অ্যাক্টিভিটিস আছে। আমরা দুইটা অ্যাক্টিভিটিস অলরেডি পেয়ে গিয়েছি। একটা হচ্ছে তিনি ফাইট করেছেন, তিনি তার শপথ কখনো হারান নাই। আমরা আরো দেখব নেক্সট সেন্টেন্সে কি আছে। নেক্সট সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থাইড while avoiding a civil war। তাহলে কি ছিলেন, তিনি ডিটারমাইন্ড ছিলেন। ডিটারমাইন্ড মানে কি, প্রতিজ্ঞাবদ্ধ যে আমি এই কাজটা করব। তাহলে নেলসন ম্যান্ডেলা প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন কেন, যে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থাইড। অ্যাপার্থাইড মানে কি, অ্যাপার্থাইড মানে হচ্ছে বর্ণবাদ। তিনি বর্ণবাদ দূর করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তারপরে আমরা দেখলাম যে হিজ প্রেস্টিজ এন্ড কারিশমা, এটা তার অ্যাচিভমেন্ট, এটা তার কোয়ালিটি, হেল্প হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে কি করছে, তিনি বিশ্বের মানুষের সাপোর্ট অর্জন করেছিলেন। তাহলে এই যে বিশ্বের মানুষের সাপোর্ট অর্জন করেছিলেন, এটা কিন্তু ছিল তার কি, এটা ছিল তার অ্যাচিভমেন্ট, রাইট? অ্যাচিভমেন্ট মানে অর্জন। তাহলে এই যে তিনি বিশ্বের মানুষের সাপোর্ট অর্জন করলেন, এটা তার অ্যাচিভমেন্ট। ফাইন। এরপরে আমরা পরের সেন্টেন্সে চলে যাই। পরের সেন্টেন্সে আমরা তার অ্যাক্টিভিটিস বা অ্যাচিভমেন্ট কি পাই, আই হেট রেস ডিসক্রিমিনেশন। এখানে একটা কথা তিনি বলেছেন, তিনি নিজেই বলেছেন কোটেশনের মধ্যে, আই হেট রেস ডিসক্রিমিনেশন। তাহলে যেহেতু বলেছেন হেট রেস ডিসক্রিমিনেশন, এইটা কি, এটা অবশ্যই আমরা তার কিসের মধ্যে পড়ে, তার অ্যাক্টিভিটিসের মধ্যে পড়ে। এরপর আই ফট ইট অল ডিউরিং মাই লাইফ। তারপরে এই যে রেস ডিসক্রিমিনেশনের মধ্যে তিনি তার সারা জীবন ফাইট করেছেন। মানে রেস ডিসক্রিমিনেশন মানে ডিসক্রিমিনেশন, এনি কাইন্ড অফ ডিসক্রিমিনেশন আমরা দেখেছি আগেই, বা আমরা বলেছি যে তিনি অ্যাপার্থাইডের বিরুদ্ধে ফাইট করেছেন। এরপরে এটা তার অ্যাক্টিভিটিস আমরা দেখলাম। তারপরে এখানে আরেকটা অ্যাক্টিভিটিস আছে যে বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। এটা তার অ্যাক্টিভিটিস না, বাট এটা তার অ্যাচিভমেন্ট। হ্যাঁ, এটা তার অ্যাচিভমেন্ট, বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। তিনি 1994 সালে দক্ষিণ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছিলেন, এটা তার অ্যাচিভমেন্ট।
এরপরে আমরা চলে যাই তার আর কি অ্যাচিভমেন্ট আছে এখানে। এখানে তার আরো একটা অ্যাচিভমেন্ট আছে পরের সেন্টেন্সে, দ্য লাস্ট সেন্টেন্সে তিনি বলেছেন ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিলেন 1900 কত সালে, 1993 সালে। দিস ইজ ডেফিনেটলি এন অ্যাচিভমেন্ট, এটা নেলসন ম্যান্ডেলার একটা অ্যাচিভমেন্ট। তাহলে আমরা এই অ্যাচিভমেন্টটা পেলাম, ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ইন 1993 সালে ম্যান্ডেলাকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছিল, এটা তার অ্যাচিভমেন্ট। এরপরে আমরা দেখলাম এখানে এন অনার শেয়ার্ড উইথ এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক, একটা অনার, একটা সম্মাননা যেটা তিনি এফ.ডব্লিউ.ডি. ক্লার্কের সাথে সমন্বিতভাবে পেয়েছিলেন। তো এটা তার কোনো মানে এটা শেয়ার করছেন, এটা তার কোনো অ্যাচিভমেন্ট বা অ্যাক্টিভিটিস না, এটা আসলে তিনি শেয়ার করেন নাই, এটা যারা নোবেল অথরিটি তারাই তাদের দুইজনকে শেয়ার করে দিয়েছেন। তারপর আমরা দেখলাম দ্য হোয়াইট আফ্রিকান লিডার হু হ্যাড ফ্রেড হিম ফ্রম প্রিজন 3 years আর্লিয়ার, যিনি তাকে 3 বছর আগে কারাগার থেকে মুক্ত করেছেন, এটা তার কোনো অ্যাচিভমেন্ট না, এটা ওই এফ.ডব্লিউ.ডি. ক্লার্ক তাকে মুক্ত করেছেন। and negotiated the end of apartheid, এন্ড অফ অ্যাপার্থিড মানে কি, বর্ণবৈষম্য নিয়ে আলোচনা করেছেন। নেগোশিয়েট মানে হচ্ছে আলোচনা, আলোচনার মাধ্যমে কোনো সমস্যার সমাধান করা, নেগোশিয়েট। নেগোশিয়েট কথার অর্থ হচ্ছে আলোচনা বা মানে কি আলোচনা বা মিটিং, মিটিং এর মাধ্যমে কোনো সমস্যার সমাধান করা, এটা হচ্ছে নেগোশিয়েট। তাহলে কি দাঁড়ালো, এনো ব্যাপারটি। তাহলে আমরা এবার দেখি কি পেলাম। এবার আবার একটু ছোট লেখা হয়ে গেছে, তোমাদের একটু বুঝতে প্রবলেম হবে, বাট তোমাদের বোঝার দরকার নেই, তোমরা তো ইন্ডিভিজুয়াল সেন্টেন্স গুলো দেখেছো, তোমরা তোমাদের বই থেকে দাগিয়ে নিয়েছো নিশ্চয়ই। হ্যাঁ, সব সময় বই থেকে দাগিয়ে নিবা, আমি যখন যা পড়াই এগুলো বই থেকে দাগিয়ে নিতে হবে। তাহলে আমরা দেখই একটু, এবার আমরা বই থেকে একটু ভালোভাবে বুঝবো। তাহলে তার অ্যাক্টিভিটিস গুলো এন্ড অ্যাচিভমেন্ট গুলো কি কি আমরা পেলাম। সাউথ আফ্রিকাকে গাইড করে নিয়ে গেছেন, যেটা দেয়াই ছিল ফার্স্টে। তারপরে কি ছিল, তিনি এই ইমপ্রিজন ছিলেন অলমোস্ট 3 ডিকেডস। দেন তিনি মাইনরিটি রুলের এগেইনস্ট, হোয়াইট মাইনরিটি রুলের বিরুদ্ধে ফাইট করেছেন, ফট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, এটা তার একটা অ্যাক্টিভিটিস। নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, দিস ইজ অ্যানাদার অ্যাক্টিভিটিস। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থিড ওয়াইল অ্যাভয়েডিং সিভিল ওয়ার, ব্রিং ডাউন মানে এন্ড, শেষ করে দেয়া। হ্যাঁ, তাহলে হি ওয়াজ ডিটারমাইন্ড, তিনি ছিলেন দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ টু ব্রিং ডাউন অ্যাপার্থিড, বর্ণবাদ দূর করার জন্য, ওয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, সিভিল ওয়ার দূর করার জন্য। his prestige and charisma helped him win the support of the world, তার প্রেস্টিজ, তার যে প্রেস্টিজ মানে সম্মান, and কারিশমা, কারিশমা হচ্ছে অসাধারণ প্রতিভা, অসাধারণ প্রতিভা তাকে বিশ্বের মানুষের সমর্থন অর্জন করতে সাহায্য করেছেন। তারপরে এখানে ছিল আই হেট রেস ডিসক্রিমিনেশন, এটা তার একটা অ্যাক্টিভিটিস। তারপরে হচ্ছে আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, এই যে এটার বিরুদ্ধে ফাইট করেছে এটা। তারপর সাউথ আফ্রিকার ব্ল্যাক প্রেসিডেন্ট হলো। তারপরে কি হলো, 1993 সালে নোবেল প্রাইজ পেলেন। এই তিনটা হলো তার অ্যাচিভমেন্ট। বিশ্বের মানুষের সমর্থন অর্জন করলো, তারপর হচ্ছে তিনি 1994 সালে প্রেসিডেন্ট হলেন, and then he was awarded the Nobel Peace Prize। এই তিনটা হলো তার অ্যাচিভমেন্ট, আর উপরের দিকের গুলো হলো তার অ্যাক্টিভিটিস। এবার আমরা পয়েন্টস গুলো ফাইন্ড আউট করলাম প্যাসেজ থেকে। নাও স্টেপ 3, স্টেপ 3 তে আমরা কি করব, স্টেপ 3 তে আমরা করব হচ্ছে মেক দ্য সেন্টেন্সেস or the clauses into phrases. This is the most important thing for writing a flow chart. Flow chart এ হচ্ছে, আমি একটা কথা বলে দিচ্ছি, ফ্লো চার্টে 10 নম্বর থাকবে ইন্টারমিডিয়েট পরীক্ষায়, এবং এটা একটু ক্রিটিক্যাল, একটু ক্রিটিক্যাল। ইফ ইউ ক্যান রাইট প্রপারলি, ইফ ইউ ক্যান ফলো মাই টিপস, you will get 10 on 10 easily. But if you cannot answer properly, then you may get 0 or you may get poor marks. So this is very much important that you understand the things, you understand the techniques properly and follow the steps I suggest you to answer the question. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি make the sentences or the clauses into phrases। এই যে সেন্টেন্স গুলোকে ক্লোজ অথবা ফ্রেজ করতে হবে, সেন্টেন্স গুলোকে ক্লোজ অথবা ফ্রেজ করতে হবে। কিভাবে আমরা ক্লোজ বা সেন্টেন্স করব, তো এটা আমরা দেখবো। যে তার আগে আমাদের জানতে হবে যে সেন্টেন্স গুলোকে, সরি আমি ভুল বলেছি, এখানে সেন্টেন্স গুলোকে ক্লজ বা ফ্রেজে করতে হবে না, মেক দ্য সেন্টেন্সেস অর দ্য ক্লোজেস ইনটু ফ্রেজ। তার মানে হচ্ছে যে সেন্টেন্স গুলাকে অথবা ক্লজ গুলাকে ফ্রেজে পরিণত করতে হবে, সেন্টেন্স গুলা অথবা ক্লজ গুলাকে কি করতে হবে, ফ্রেজে পরিণত করতে হবে। তাহলে এটা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের আগে জানতে হবে হোয়াট ইজ আ সেন্টেন্স, হোয়াট ইজ আ ক্লজ and what is a phrase. This is very much important to know. So can you tell me what is a sentence, please, anybody in comment?
and what is a clause and what is a phrase, especially what's the difference between a phrase and a clause. If you can, please comment in the comment box. সোয়েব মাহমুদ বলেছে স্যার কিছু বোঝা যায় না। আসলে কি বোঝা যায় না? এই যে অনেকে তো বুঝতে পারতেছে খুব ভালোভাবে। কি বোঝা যায় না? আসলে কি বোঝা যায় না? ইয়ারফোনটা ইউজ করো প্লিজ। আমি প্রশ্ন করছিলাম সেন্টেন্স কি, ক্লজ কি আর ফ্রেজ কি? কেউ কমেন্ট করেছে? কই কেউ তো কমেন্ট করে নাই। প্লিজ কমেন্ট and let me know what is a sentence, what is a phrase and what is a clause. সাউন্ড বোঝা যায় না, সাউন্ড কম স্যার। সোয়েব মাহমুদ বারবার বলছে সাউন্ড কম স্যার। এখন সাউন্ড কম কেন কম তা তো আমি বুঝতে পারছি না। অনেকে বলছে সাউন্ড খুব সুন্দর, অনেকে বলছে সাউন্ড খুব ভালো, বাট এ সেন্টেন্স হ্যাজ টু ক্লজ। একজন বলছে, রকিবুল ইসলাম বলেছে এ সেন্টেন্স হ্যাজ টু ক্লজ। নট নেসেসারিলি যে একটা সেন্টেন্সের দুইটা ক্লজ থাকবে এমন কোনো কথা কিন্তু নাই। একটা সেন্টেন্সের দুইটা ক্লজ থাকবে এমন কোনো কথা নাই। একটা সেন্টেন্সের দুইটা ক্লজ থাকতে পারে, একটা সেন্টেন্সের একটা ক্লজও থাকতে পারে, একটা সেন্টেন্সের চারটা ক্লজও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার। আচ্ছা, এরপরে প্রান্ত সাহা বলেছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ইকুয়ালস টু সেন্টেন্স। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইকুয়ালস টু সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট নিলেই সেন্টেন্স হয়। বাট এখানে আমরা একটু ডিফারেন্টলি চিন্তা করব, একটু ডিফারেন্টলি বলবো। তাহলে এখানে যে সোয়েব মাহমুদ, তুমি কি এখন একটু বেটার সাউন্ড শুনতে পাচ্ছ? যারা সাউন্ডে একটু প্রবলেম ছিল তারা কি এখন একটু বেটার? আচ্ছা, সাজিদুল ইসলাম খুব খুব সুন্দর উত্তর দিয়েছে। ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দগুচ্ছ যার কোনো সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেই। এক্স্যাক্টলি, ভেরি গুড, এক্সিলেন্ট। সাজিদুল ইসলাম খুব চমৎকার ভাবে বলেছে ফ্রেজ হচ্ছে একগুচ্ছ শব্দ যার কোনো সাবজেক্ট ভার্ব অবজেক্ট নাই। হ্যাঁ, এবং যাকে বাক্যে পার্টস অফ স্পিচের মতো, যেটা বাক্যে পার্টস অফ স্পিচের মতো কাজ করে। খুব চমৎকার বলেছে সাজিদুল ইসলাম। রিয়ান আহমেদ বলেছে এ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট আর পুট টুগেদার টু মিন সামথিং। গুড, ভেরি গুড, খুব চমৎকার, খুবই চমৎকার। ওকে, এবার মোটামুটি কি সাউন্ড কোয়ালিটি বেটার? সাউন্ড কোয়ালিটি কি চেঞ্জ হয়েছে, ডেভেলপ হয়েছে? ওকে, এবার দেখো তোমরা সেন্টেন্সের খুব সেন্টেন্স এবং ফ্রেজের খুব চমৎকার ডিফারেন্স বলেছো, মানে ডেফিনেশন দিয়েছো। বাট আমি আজকে যেটা বলবো সেটা একটু ডিফারেন্টলি। এটা আসলে এরকম না, একটু ডিফারেন্টলি বলবো। সেই ডিফারেন্টলিটা আসলে কি, সেটা হচ্ছে যে আমরা এই সেন্টেন্স, ক্লজ বা ফ্রেজ এই জিনিসগুলো বুঝার আগে আমরা একটু ভার্বটা বুঝে আসবো। হোয়াট ইজ ভার্ব? এইটা একটু বুঝে আসবো। আমরা সবাই জানি ভার্ব হচ্ছে কয় প্রকার। ভার্ব হচ্ছে দুই প্রকার, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এই জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। ভার্ব হচ্ছে দুই প্রকার, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। এখন আমি যদি প্রশ্ন করি হোয়াট ইজ ফাইনাইট ভার্ব, হোয়াট ইজ নন ফাইনাইট ভার্ব, এখন তাহলে তোমরা কি উত্তর দিবা? অনেকে অনেক উত্তর দিবা, বাট আমার সেটা জানার দরকার নাই। আমি জাস্ট একটু সংক্ষেপে তোমাদের এই জিনিসগুলো বুঝিয়ে দেবো, because this is very much important to understand what is finite verb and what is non finite verb. আমরা ছোটবেলা থেকেই পড়েছি, অনেকে অনেক ডেফিনেশন শিখেছি। সেই ডেফিনেশন গুলো এই মুহূর্তে আসলে দরকার নাই। আমাদের ডেফিনেশন দরকার নাই, আমাদের জাস্ট ফাইন্ড আউট করতে হবে একটা
সেন্টেন্স দেখে উই নিড টু ডিসাইড ওয়েদার ইট ইজ ফাইনাইট ভার্ব অর নন ফাইনাইট ভার্ব। আমরা দেখি এখানে এই জন্য আমরা কি করব, আমরা দেখি যদি বলি যে একটা ভার্বের কয়টা ফর্ম থাকে, একটা ভার্বের কয়টা ফর্ম থাকে, তাহলে তোমরা বলবা স্যার তিনটা ফর্ম থাকে। কি কি ফর্ম থাকে? ভার্বের এক নাম্বার ফর্ম, আই মিন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে ভার্বের দুই নাম্বার ফর্ম অনেকে বলে ভার্বের পাস্ট ফর্ম, যেটা হচ্ছে যেমন ডু যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ডাজ হতে পারে প্রেজেন্ট ফর্ম বা ইএস যুক্ত হয় এটার সাথে, আর ডিড এটা হলো পাস্ট ফর্ম। তারপরে এটা হতে পারে কোনটা, এটা হতে পারে আমাদের এই যে ভি থ্রি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, ডান পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন এখানে ডান। এই তিনটা ফর্মের কথা আমরা সবাই শুনেছি। এরপরে আমরা দেখবো যে ভি4, দ্যাট মিনস হচ্ছে আইএনজি ফর্ম। আইএনজি ফর্ম হচ্ছে কোনটা, ভার্বের সাথে আইএনজি বসে যে ফর্মটা হয় সেই ফর্মটা। তার মানে আমরা ছোটবেলা থেকে তিনটা ফর্ম শিখছি, ভার্বের এক নাম্বার ফর্ম, দুই নাম্বার ফর্ম, তিন নাম্বার ফর্ম। আজকে আমি বলবো একটা ভার্বের পাঁচটা ফর্ম থাকে, ভার্বের এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বারের সাথে আইএনজি ফর্ম তোমরা শুনেছো, জাস্ট একটু ডিফারেন্ট ওয়ে। আজকে পাঁচ নাম্বার ফর্ম টু প্লাস প্রেজেন্ট ফর্ম, টু ডু, যেমন এখানে ডু ভার্বের এক নাম্বার ফর্ম, ডিড ভার্বের দুই নাম্বার ফর্ম, ডান ভার্বের তিন নাম্বার ফর্ম, ডুইং হচ্ছে ভার্বের চার নাম্বার ফর্ম, টু ডু হচ্ছে ভার্বের পাঁচ নাম্বার ফর্ম। এই কয়টা ফর্ম আমাদের আগে জানতে হবে। এই ফর্ম কয়টা জানার পরে আমরা দেখবো যে এই ফর্মগুলোর মধ্যে প্রথম দুইটা ফর্মকে আমি বলি সবল এবং পরের তিনটাকে আমি বলি দুর্বল। প্রশ্ন হচ্ছে কেন সবল বললাম, কেন দুর্বল বললাম, আমরা সরি এখনই চলে আসবো। যদি বলে আই ডু দা ওয়ার্ক, এই সেন্টেন্সটার অর্থ কি? এই সেন্টেন্সটার অর্থ দ্বারা আমি কাজটি করি। যদি বলে আই ডিড দা ওয়ার্ক, এই সেন্টেন্সটার অর্থ কি? আমি কাজটি করেছিলাম। ওকে, আই ডান দা ওয়ার্ক, এই সেন্টেন্সটার অর্থ কি? এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে কি অর্থ, কেউ বলতে পারবে? হ্যাঁ আসলে ঠিক বলেছো, এই সেন্টেন্সের আসলে কোনো অর্থ হয় না। কেন অর্থ হয় না দেখি আমরা। পরেরটা যদি আমরা বলি যে আই ডুইং দা ওয়ার্ক, এই সেন্টেন্সটা নিয়ে যদি কথা বলি তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু কোনো অর্থ হবে না। এরপর আমরা পরেরটাতে যদি যাই আই টু ডু দা ওয়ার্ক, এই সেন্টেন্সটাতেও কিন্তু আমাদের কোনো অর্থ হয় না। কেন অর্থ হইলো না আমরা একটু দেখি। তার কারণ হলো এই যে ডান, ডুইং এবং টু ডু, তার মানে ভার্বের এক নাম্বার এবং দুই নাম্বার ফর্ম, এই দুইটা ভার্ব কোনো অক্সিলারি ভার্ব ছাড়াই বসতে পারে। বাট ডান, ডুইং এবং টু ডু এই তিনটা ভার্ব অক্সিলারি ভার্ব ছাড়া বসলে অর্থ প্রকাশ করে না। সো এই ভার্বগুলো নিয়েই আমাদের কাজ। তাহলে আমাদের কি দাঁড়াইলো, যে প্রথম দুইটা ভার্ব কোনো ধরনের অক্সিলারি ভার্ব ছাড়াই কিন্তু সেন্টেন্সে বসতে পারে, বাট পরের তিনটা ভার্ব আই মিন ভার্বের তিন নাম্বার, চার নাম্বার এবং পাঁচ নাম্বার ফর্ম কিন্তু একা একা যখন সেন্টেন্সে বসবে তখন কিন্তু কোনো অক্সিলারি ভার্ব ছাড়া সেন্টেন্স ফর্ম করতে পারে না। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। দ্যাট ইজ ওয়াই আমি প্রথম দুইটাকে বলেছি সবল ভার্ব এবং পরের তিনটাকে বলেছি দুর্বল ভার্ব। তাহলে আমাদের একটু মাথায় রাখতে হবে এই যে সবল ভার্ব বলেছি স্যার এক নাম্বার এবং দুই নাম্বার, এই দুইটা যেহেতু সেন্টেন্সে একা একাই বসে অর্থ প্রকাশ করতে পারে এই জন্য এরা দুইজন হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যে পরের তিনটা এরা কি করতে পারে না বলতো, এরা সেন্টেন্সে বসে একা একা অর্থ প্রকাশ করতে পারে না। দ্যাট ইজ ওয়াই এদেরকে আমি বলেছি নন ফাইনাইট ভার্ব। তবে যখন এদের পূর্বে কোনো অক্সিলারি ভার্ব বসেছিল, এদের পূর্বে কোনো অক্সিলারি ভার্ব থাকলে তখন এরা ফাইনাইট ভার্ব হবে। যেমন এদের পূর্বে যে কোনো অক্সিলারি ভার্ব থাকলে তখন এরা ফাইনাইট ভার্ব হয়ে যাবে। আমরা যেমন আগে হ্যাভ ডান বলেছিলাম সেটা ছিল ফাইনাইট ভার্ব, এম গোয়িং যদি থাকে তখন সেটা হবে ফাইনাইট ভার্ব, হ্যাভ টু গো এরকম যদি থাকে তাহলে সেটা হবে ফাইনাইট ভার্ব। আর এখানে নন ফাইনাইট হবে কোনটা, যেটাতে কোনো মানে এই ফর্ম থাকবে বাট এটার আগে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না। তাহলে আমরা সবাই বুঝতে পারছি হোয়াট ইজ ফাইনাইট এবং হোয়াট ইজ নন ফাইনাইট। আমি তোমাদের রিকোয়েস্ট করবো প্লিজ রাইট ইট ডাউন, এটা একটু লিখে রাখতে হবে। এটা একটু এই স্লাইডটা একটু লিখে রাখো। আমি তোমাদের 1 মিনিট সময় দিলাম লেখার জন্য, প্লিজ একটু লিখে ফেলো। আচ্ছা আমরা অনেকে দেখছি নিজেদের মধ্যে কমেন্ট চালাচালি করছে। হ্যাঁ, আমরা নিজেদের মধ্যে কমেন্ট চালাচালি না করে আমরা নিজেরা আমার ক্লাসগুলো একটু বুঝতে চেষ্টা করব। সাজিদুল বলেছে ডান স্যার, লিখে ফেলেছো, ভেরি গুড। হ্যাঁ ভেরি গুড। এবার কি স্লাইডগুলো ঠিকমতো দেখা যায়, বোঝা যায়?
ওকে ওকে, সবকিছু ক্লিয়ার। এবার আমরা চলে যাব নেক্সট ক্লাসে। এবার আমরা ফাইনাইট নন ফাইনাইট বুঝে গেলাম। ফাইনাইট নন ফাইনাইট, এখন দেখো এই ফাইনাইট নন ফাইনাইট আসলে বুঝতে হবে। ক্যারেক্টারিস্টিক্স অফ এ ফাইনাইট ভার্ব, তোমরা এগুলো একটু লিখবা প্লিজ। ক্যারেক্টারিস্টিক্স অফ এ ফাইনাইট ভার্ব এগুলো কি? দেখো এভরি ফাইনাইট ভার্ব মাস্ট হ্যাভ এ সাবজেক্ট, প্রত্যেকটা ফাইনাইট ভার্বেরই একটা সাবজেক্ট থাকতে হবে। এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ফাইনাইট ভার্ব, প্রত্যেকটা সেন্টেন্সেরই একটা করে ফাইনাইট ভার্ব থাকতে হবে। তারপরে যেটা করতে হবে, এই যে ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট এই জিনিসটা আমরা বুঝতে চেষ্টা করি। হ্যাঁ, এই যে ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট এই দুইটা জিনিসকে একসাথে যখন কোনো সেন্টেন্সে এই দুইটা জিনিসের কম্বিনেশন থাকবে তখনই এটা ক্লজ হয়ে যাবে। এটাই হচ্ছে ক্লজ। আমাদের এটা বুঝতে হবে যে এই যে ফাইনাইট ভার্ব এবং সাবজেক্ট এই দুইটা জিনিসের কম্বিনেশন যখন দুইটা একত্রে থাকবে, একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব, তখন আমরা সেটাকে বলবো একটা ক্লজ। ঠিক আছে, আমরা ক্লজটা বুঝলাম। এখন আসি সেন্টেন্স কি। এমন আমরা আপাতত এইটা বোঝার জন্য আমরা আসলে ক্লজ নিয়ে কাজ করব এখানে। সো এখানে আমরা সেন্টেন্স এবং ক্লজ, সেন্টেন্স একই, এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং এ সাবজেক্ট এন্ড এ ফাইনাইট ভার্ব, হ্যাভিং অ্যাট লিস্ট এ সাবজেক্ট এন্ড এ ফাইনাইট ভার্ব। একটা গ্রুপ অফ সেন্টেন্স মানে কি আমাদের এখানে, সরি, একটা গ্রুপ অফ ওয়ার্ডস, সেন্টেন্সেও কি থাকবে, একটা গ্রুপ অফ ওয়ার্ডস থাকবে যার মধ্যে কমপক্ষে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। যদি একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে আমরা সেটাকে বলবো ক্লজ। তাহলে আমরা সেটাকে বলবো ক্লজ। এবং ক্লজটাই যখন একটা ক্লজ থাকবে একটা সেন্টেন্স, আমরা এখানে সেন্টেন্স বলতে ক্লজকেই বুঝবো। হ্যাঁ, আমরা আপাতত এটা আমরা সেন্টেন্স নিয়ে যেহেতু ডিটেইলস আলোচনা করছি না, আমরা আলোচনা করছি ফ্লো চার্ট নিয়ে। সো এখানে আমাদের সেন্টেন্স বলতে আমরা ক্লজকেই আইডেন্টিফাই করব, যে সেটা হলো কি একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। এবার আসো ফ্রেজ। ফ্রেজ হচ্ছে কি গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং নো সাবজেক্ট এন্ড নো ফাইনাইট ভার্ব। এখানে দেখো ফ্রেজ আর ক্লজের মধ্যে বেসিক যে ডিফারেন্সটা সেইটা আমাদের এখানে বুঝতে হবে। কারণ কি আমাদের ফ্রেজটা দরকার এবং ক্লজটা দরকার এখানে। তাহলে আমরা দেখলাম যে ফ্রেজ হচ্ছে কি তার মধ্যে কোনো সাবজেক্ট থাকবে না, নো সাবজেক্ট এন্ড নো ফাইনাইট ভার্ব, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। এখন আমরা ফ্রেজ কি, ক্লজ কি এবং সেন্টেন্স কি এটা আমরা বুঝে ফেললাম। এবার আমরা চলে যাই হাউ টু মেক এ সেন্টেন্স অর এ ক্লজ ইনটু এ ফ্রেজ। একটা ক্লজকে কিভাবে ফ্রেজে করব, ফ্রেজে রূপান্তর করব। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফ্লো চার্টের মেইন কাজ, এটা মনে রাখবা। এটাই হচ্ছে আমাদের ফ্লো চার্টের মেইন কাজ। আমরা 3 নম্বরে বলেছিলাম, 3 নম্বর স্টেপে বলেছিলাম যে সেন্টেন্স বা ফ্রেজ থাকলে সেটাকে কি করে, সেন্টেন্স বা ক্লজ থাকলে সেটাকে ফ্রেজে কনভার্ট করে ফেলতে হবে। তাহলে আমাদের প্রথম কাজটা হচ্ছে এলিমিনেট দা সাবজেক্ট, সাবজেক্ট বাদ দিতে হবে। দ্বিতীয় কাজটা হচ্ছে টার্ন দা ফাইনাইট ভার্ব ইনটু নন ফাইনাইট। প্রথম কাজটা হচ্ছে সাবজেক্ট বাদ দিতে হবে, দ্বিতীয় কাজটা হচ্ছে কি ফাইনাইট ভার্বটাকে নন ফাইনাইট ভার্ব করে ফেলতে হবে। তাহলে এই যে সাবজেক্টটা বাদ দিতে হবে, ফাইনাইট ভার্বটাকে নন ফাইনাইট ভার্ব করে ফেলতে হবে। এখন আমরা আসি সাবজেক্ট কোথায় আছে, এখানে সাবজেক্ট বাদ দিয়ে দেবো। এখন ফাইনাইটকে কিভাবে নন ফাইনাইট করব। ফাইনাইটকে নন ফাইনাইট করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, যখন দেখবো যে আমরা যে সেন্টেন্সটা বইয়ে আছে বা প্যাসেজে আছে বা আমাদের প্রশ্নে আছে সেটাতে যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে আমরা ভি3 করব। ভি3 করব সাবজেক্ট বাদ দিয়ে যে ভার্বটা আছে সেটার, সরি একটু ভুল হয়েছে, এখানে ভি3 না, অ্যাক্টিভ ভয়েস থাকলে এখানে হবে হচ্ছে ভি4। এটা চেঞ্জ হবে, এটা উল্টো হয়েছে। এটা উল্টো হয়েছে হলো আমাদের। সো এখানে আমরা কি দেখব, যে যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে আমরা করব হচ্ছে ভি4, মানে আইএনজি। ভি4 বলতে কি বুঝাইছি, আইএনজি। আর প্যাসিভ থাকলে হচ্ছে ভি3। ভি3 মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যদি আমরা দেখি সেটা দিয়ে কোনো উদ্দেশ্য বোঝানো হয়েছে তখন আমরা কি করব, তখন আমরা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম করব। অ্যাক্টিভ ভয়েস হলে ভি4, প্যাসিভ ভয়েস হলে ভি3। আর এটা দ্বারা কোনো যদি পারপাস বোঝায় তখন আমরা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম করব। এবার আসি আমরা এই যে যে কাজগুলো আমরা করলাম এই কাজগুলো কিভাবে আমরা ফ্লো চার্টের ক্ষেত্রে প্রয়োগ করব। এটা দেখার জন্য আমরা এই যে পেয়েছিলাম যে ফ্লো চার্টের কি কি তথ্য পেয়েছিলাম, আমরা যে এই তথ্যগুলোকে আমরা কিভাবে ফ্লো চার্ট লিখবো সেটা আমরা একটু সরাসরি লেখার জন্য আমরা একটু ওয়ার্ড ফাইলে চলে যাব। তোমরা একটু তোমাদের খাতা কলম বের করো, আমি একটু ওয়ার্ড ফাইল দেখাবো তোমাদেরকে এখন।
প্লিজ। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে এরকম ছিল, তো আমরা এখানে কি কি পয়েন্ট পেয়েছিলাম। প্রথম প্যাসেজটা আমরা নেব না, কারণ কি, কারণ এটাতে আগের তথ্যটা দেয়া ছিল। তারপরে দেখো এখানে কি ছিল, ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস ফর হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল। এখান থেকে আমরা একটা পয়েন্ট লিখবো, এখান থেকে আমরা পয়েন্ট লিখতে পারি কি, দেখো এখান থেকে আমরা যদি প্রথম যেটা দেয়া ছিল সেটা ছিল এরকম, দেখো যেটা দেয়া ছিল সেটা হচ্ছে সাউথ আফ্রিকা গাইড the shackles of apartheid to a multiracial democracy, এটা এমন ছিল, সাউথ আফ্রিকা গাইডেড ফ্রম দ্য শ্যাকলস অফ রাশিয়াল ডেমোক্রেসি, এটা এরকম দেয়া ছিল। এগুলো কি বোঝা যাচ্ছে? যদি না বোঝা যায় তাহলে আমি আরেকটু বড় করে দিচ্ছি। বোঝা যাচ্ছে কি, স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? প্লিজ কেউ কমেন্ট করো। ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। আহমেদ তমাল বলেছে আপনার ক্লাস শেয়ার দিয়েছি। ক্লাসটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা মনে করো যে নিজেদের বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করে নিবা, এটা শেয়ার করাটা অনেক বেশি ইফেক্টিভ হবে, এটা অনেক বেশি ইফেক্টিভ হবে। এমডি ওসামা, ওসামা কি বলেছিল? আচ্ছা আমি, আচ্ছা এই স্ক্রিনটা কি আমার দেখা যাচ্ছে, তোমরা কি বুঝতে পারছো? দেখো আচ্ছা, এবার এখানে কি কি হলো, আচ্ছা বোঝা যাচ্ছে, তাহলে বোঝা যেহেতু যাচ্ছে আমরা দেখবো যে এইটা কিন্তু দেয়া ছিল, সাউথ আফ্রিকা গাইডেড ফ্রম দ্য শ্যাকেলস অফ অ্যাপার্থিড টু এ মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি, এইটা আমাদের প্রশ্নে দেয়া ছিল। এখন এইটা যদি প্রশ্নে দেয়া ছিল, এটা কিন্তু ক্লজ, রাইট? এটা কিন্তু সরি, এটা কিন্তু ফ্রেজ, এটা কিন্তু কোনো ক্লজ না। দেখো যেটা দেয়া ছিল সেটা কিন্তু ফ্রেজ, সেটা কিন্তু ক্লজ না। কিন্তু আমাদের প্যাসেজে কিন্তু কোনো ক্লজ লেখা থাকে না, প্যাসেজে সাধারণত ফ্রেজ লেখা থাকে। হ্যাঁ সরি, ভুল করছি আমি বারবার, প্যাসেজে কোনো ফ্রেজ লেখা থাকে না, প্যাসেজে কিন্তু ক্লজ লেখা থাকে। বাট আমাদের প্রশ্নে দেওয়া ছিল ফ্রেজ। এখন দেখো এটাকে যদি আমরা ক্লজ লিখতাম তাহলে কি হতো, তাহলে সাউথ আফ্রিকা গাইডেড, এটা নন ফাইনাইট, রাইট? এটার আগে যদি এরকম দিতাম ওয়াজ দিতাম, তাহলে সাউথ আফ্রিকা ওয়াজ গাইডেড। দেখো আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, খুব বেশি ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে শোনো। সাউথ আফ্রিকা ওয়াজ গাইডেড এরকম থাকতো। এখন দেখো এই পরের নোটটা এরকম ছিল যে ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস, আমরা এটা হুবহু কপি করে এখানে নিয়ে আসি। এখানে ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস ফর হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। দেখো এই পুরোটা সেন্টেন্স কিন্তু এইটুক আসলে একটা ক্লজ। তাহলে আমরা যদি এটুকু এখানে নিয়ে আসি, এটুকু যদি এখানে নিয়ে আসি, যে দেখো আমি এখানে লিখেছি যে নেলসন ম্যান্ডেলা ওয়াজ ইমপ্রিজন, দেখো এটা যদি সেন্টেন্স আকারে লিখতাম তাহলে কি দাঁড়াইতো, নেলসন ম্যান্ডেলা ওয়াজ ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস ফর হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল। এই যে 2 নম্বর পয়েন্টটা আমি লিখলাম, 2 নম্বর পয়েন্টটাও লিখলাম, 2 নম্বর পয়েন্টটা লিখলাম, নেলসন ম্যান্ডেলা ওয়াজ ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস ফর হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল। দেখো যারা না বুঝতে পারলে অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। আমি একটু এটা দেখি। 2 নম্বর হচ্ছে নেলসন ম্যান্ডেলা ওয়াজ ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস ফর হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল। এটা যদি সেন্টেন্স লিখতাম তাহলে এভাবে লিখতাম, এটা আমরা বুঝলাম। এটা চলে গেল, নেভার লস্ট হিজ রিজলভ ফর হিজ পিপলস ইমানসিপেশন। এই যে এই অংশটা আমরা লিখবো এখানে, এই যে এখানে আমরা লিখেছি ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ ফর হিজ পিপলস ইমানসিপেশন, এটাকে আমরা এখানে লিখলাম। তারপরে দেখো 3 নম্বর পয়েন্টটা, 4 নম্বর পয়েন্টটা হচ্ছে হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থিড হোয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, এটাও আমরা লিখলাম প্যাসেজ থেকেই। হ্যাঁ প্যাসেজ থেকে আমরা লিখলাম এটা। আসলে ক্লাসটা তো হ্যাঁ একটু ক্রিটিক্যাল, তোমাদের একটু মন দিয়ে শুনতে হবে,
মনে রাখতে হবে এটা কিন্তু কোনো স্পোকেন ক্লাস না, এটা কিন্তু একাডেমিক ক্লাস। একাডেমিক ক্লাসের নিয়ম কানুনগুলো তোমাদের একটু বুঝতে হবে, যে যে কোনো কিছু লেখার কিছু সিস্টেম আছে সেটা আমাদের শিখতে হবে। তারপরে দেখো, তারপর এই চারটা পয়েন্ট এখানে আমরা পেলাম। চারটা পয়েন্ট হলো এই যে, তারপরে এই যে উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটা তিনি জিতছে, এখানে একটা পয়েন্ট ছিল। তারপরে এখানে মানে এখানে আমরা বলতে পারি হি, নেলসন ম্যান্ডেলা মানে হি উইন, এটা পাস্ট টেন্সে যেহেতু আমরা লিখছি, সবগুলাতে পাস্ট টেন্স লিখলে হি ওয়ান দা সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, তিনি বিশ্বের মানুষের সমর্থন অর্জন করেছেন। এটা একটা পয়েন্ট পেলাম আমরা। তারপরে আরো একটা পয়েন্ট কি পাচ্ছি বলতো, তারপরে আরো পয়েন্ট পাচ্ছি হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই হেট রেস ডিসক্রিমিনেশন, আই হেট হিজ ডিসক্রিমিনেশন, এটা একটা পয়েন্ট পাচ্ছি যে তিনি ডিসক্রিমিনেশনকে হেট করতেন। এটা আমরা এখানে পাচ্ছি যে আই হেট, আই এর জায়গায় হবে হচ্ছে, যেহেতু আমরা আমাদের কথাই লিখতেছি তাহলে আই হবে না, হি হবে। হি হেট, পাস্ট টেন্স হলে হেটেড, হি হেট রেস ডিসক্রিমিনেশন, এটা লিখলাম। তারপরে দেখো আমরা লিখবো কোনটা, সরি এটা এখানে ঢুকলো না, এখানে এটা এখানে ঢোকার কথা না, এটা তার অ্যাক্টিভিটিস, এটা হি হেটেড রেস ডিসক্রিমিনেশন। তারপরে আমরা দেখলাম যে তিনি কি করেছেন, এই যে ফর অল ইট ডিউরিং মাই লাইফ, এটা আগেই লিখেছি এই জন্য এটা লিখবো না। বিকামিং সাউথ আফ্রিকার ফার্স্ট প্রেসিডেন্ট ইন 1994, তাহলে এখান থেকে এটা নেব, সাউথ আফ্রিকার ফার্স্ট প্রেসিডেন্ট হয়েছে 1984-এ। এই যে এখান থেকে আমরা লিখবো বিকামিং, এটাকে যদি সেন্টেন্সে লিখি তাহলে হি বিকামিং বাদ দিয়ে কি হবে, বিকেম। বুঝার চেষ্টা করো তোমরা, এগুলো অনেক ক্রিটিক্যাল বিষয়, এটা একটু যদি বুঝো তাহলে সারা জীবন আগামী 2 বছর আর এই ফ্লো চার্ট নিয়ে কোনো জটিলতায় পড়বে না, ফ্লো চার্ট নিয়ে কোনো জটিলতায় পড়বে না। যারা না বুঝবে তারা কিন্তু ফ্লো চার্ট নিয়ে অনেক প্রবলেমে থেকে যাবে। তাহলে হি বিকেম সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, এটা একটা সেন্টেন্স। তারপরে দেখো আমরা আরো একটা পাচ্ছি যে ইন 1993 ম্যান্ডেলা ওয়ান দা নোবেল প্রাইজ, 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। এই যে 1993 সালে ম্যান্ডেলাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছিল। এইটুক আমরা কি সবাই বুঝতে পারছি? বলো তো সবাই কি বুঝতে পারছি? পয়েন্ট পয়েন্ট শিখি নাই। হ্যাঁ হ্যাঁ, আমরা এইটুক আমরা বুঝতে পারছি নিশ্চয়ই। এই যে তার যেই ইটা, তার যেই অ্যাক্টিভিটিসটা, সেগুলো আমরা এটা বুঝলাম। এরপরে আসো তার অ্যাক্টিভিটিসগুলো আমরা বুঝলাম, অ্যাক্টিভিটিসগুলো বোঝার পরে এবং অ্যাচিভমেন্টগুলো আমরা নোট আকারে সেন্টেন্স আকারে লিখলাম। এখন আমাদের কিন্তু ফ্লো চার্ট লেখার সময় কোনো সেন্টেন্স লেখা যাবে না। এই জন্য এখানে যেমন 1 নম্বরটা সাউথ আফ্রিকা ওয়াজ গাইডেড বাদ দিয়ে শুধু গাইডেড দিয়েছে ওরা, সাউথ আফ্রিকা গাইডেড ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থিড টু মাল্টি রেশাল ডেমোক্রেসি। কোশ্চেনে এরকম দেয়া ছিল, এরকম দেওয়ার উদ্দেশ্য হলো এই ওয়াজটা বাদ দিয়ে এটাকে ক্লজ করেছে, সরি ফ্রেজ করেছে। তাহলে আমরা সবগুলোকে ফ্রেজ করব, ফ্রেজ করলে দেখো পরেরটাতে যদি ফ্রেজ করি তাহলে নেলসন ম্যান্ডেলা ওয়াজ ইমপ্রিজন, তাহলে এই নেলসন ম্যান্ডেলা ওয়াজ ইমপ্রিজন এটা ছিল ক্লজ। আমরা এখান থেকে কি করব, নেলসন ম্যান্ডেলা ওয়াজ ইমপ্রিজন থেকে বাদ দেব, সাবজেক্ট বাদ দেবো, ওয়াজ বাদ দিলে এই যে ইমপ্রিজন হয়ে গেল, এটা প্যাসিভ ছিল। দেখো আরেকবার, এই যে ওয়াজ ইমপ্রিজন এটা প্যাসিভ ছিল, এটা প্যাসিভ ছিল বিধায় আমরা কি করলাম, এখানে এই যে সাবজেক্ট বাদ দিলাম এবং ওই যে ওয়াজটা বাদ দিলে আমরা বলছিলাম যদি প্যাসিভ হয় তাহলে ভি3 করতে হয়, ভি3, আমরা এটাকে ভি3 করে ইমপ্রিজন ফর নিয়ারলি 3 decades ফর হিজ ফাইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল। যদিও এটা এরকমই বইয়ে দেয়া ছিল, এই জন্য আমাদের আর কিছু করার দরকার নেই। এখন যেহেতু বইয়ে হুবহু এরকম দেয়া আছে, আমরা একটু চেঞ্জ করে ফর হিজ ফাইট না দিয়ে আমরা এখানে দিতে পারি ফাইটিং, ফাইটিং এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল। হ্যাঁ, হোয়াইট এগেইনস্ট হোয়াইট মাইনরিটি রুল, এইটাকে আমরা একটা শব্দে রিপ্লেস করতে পারি, সেটা হলো অ্যাপার্থিড, অ্যাপার্থিড, এটা হয়ে গেল। এরপর এটা দেখি আমরা ম্যান্ডেলা, দেখো পরের পয়েন্টটা ছিল ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, ইমানসিপেশন। তাহলে এখানে কি দাঁড়ায়, ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। এখন আমরা এখানে কি করব, এখানে এই যে নেভার লস্ট এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, রাইট?
যেহেতু এটা অ্যাক্টিভ ভয়েস আমাদের কি করতে হবে, এই সাবজেক্ট বাদ দিতে হবে। সাবজেক্ট বাদ দিলে নেভার থাকবে, লস্ট হচ্ছে ভার্বের এটার সাথে আইএনজি করতে হবে, LOSING, লুজিং, নেভার লুজিং হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন। হ্যাঁ, তারপরেরটাতে যদি দেখি হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপারথিড ওয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, তাহলে এখানে হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপারথিড, তাহলে এখানে আমরা দেখব যে এখানে ওয়াজ ডিটারমাইন্ড, তাহলে এটা প্যাসিভ ছিল, প্যাসিভ থাকলে সাবজেক্ট চলে যাবে, এই ওয়াজও উঠে যাবে, এই ডিটারমাইন্ড থেকে হবে ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপারথিড ওয়াইল অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, এখানে এটা হুবহু লিখতে পারি অথবা ওয়াইলটা বাদ দিলেও হয়। তারপরে হি ওয়ান দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, এটা তার অ্যাচিভমেন্ট, হি ওয়ান দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, এখানে হি বাদ যাবে, অ্যাক্টিভ ভয়েস এই ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে প্রেজেন্ট ফর্মের সাথে, উইনিং দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। এরপরে আসি হি হেইটেড রেস ডিসক্রিমিনেশন, এটাকে আমরা কি করব, হিটা বাদ যাবে, হি বাদ গেলে এই হেইটেড আছে, এখানে হেইটিং আছে, হেইটিং হয়ে যাবে, হেইটিং রেস ডিসক্রিমিনেশন। তারপরে দেখতে পাচ্ছি আমরা কি হি বিকেম সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, এখানে আমরা কি করব, হিটা বাদ যাবে, বিকেম ছিল, কি হবে, বিকামিং হয়ে যাবে, বিকামিং সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994। তারপরে আরেকটা ছিল হচ্ছে ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ, ইন 1993টা আমরা বাদ দিলাম, ম্যান্ডেলা আমরা লিখবো না, সাবজেক্ট বাদ যাবে, ওয়াজ বাদ যাবে কারণ এটা প্যাসিভ ছিল, ওয়াজ বাদ দিয়ে আমরা জাস্ট ভার্বের 3 নাম্বার ফর্মটা ইউজ করব, 3 নাম্বার ফর্মটা ইউজ করি যদি, তাহলে কি হবে বলো তো, যে অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ইন 1994, 1994 সালে, সরি ইনটা লাস্টে দিতে পারি আমরা ইন 1993, এই যে এটা দিলে এই, তাহলে আমাদের কিন্তু পয়েন্টগুলো হয়ে গেল, আমাদের ইনফরমেশনগুলো গোছানো হয়ে গেল, ইনফরমেশনগুলো গোছানো আমাদের হয়ে গেল মোটামুটি ভাবে। এই যে প্রথমে লিখলাম কি 2 নাম্বারটা ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস ফর হিজ ফাইট ফর ফাইটিং এগেইনস্ট অ্যাপারথিড, অ্যাপারথিড স্পেলিং মিস্টেক হয়েছে, তারপরে হচ্ছে নেভার লুজিং হিজ রিজলভ টু ফাইট ফর পিপলস ইমানসিপেশন, তারপরে 3 নাম্বারটা ছিল ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপারথিড অ্যাভয়েডিং আ সিভিল ওয়ার, 4 নাম্বার ছিল উইনিং টু সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, তারপরে ছিল হেইটিং রেস ডিসক্রিমিনেশন, বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, তারপরে ছিল অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন 1993, 1993 সালে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। এই হলো মোটামুটি পয়েন্টগুলো। এখন আমরা উত্তরটা লিখবো কিভাবে, আমরা পয়েন্টগুলো পেয়ে গেলাম, হ্যাঁ পয়েন্টগুলো আমরা পেয়ে গেলাম, পয়েন্টগুলো পেয়ে গেলাম, এখন আমরা উত্তরটা কিভাবে লিখবো, উত্তরটা কিভাবে লিখবো, উত্তরটা লিখবো হচ্ছে, আমরা জাস্ট একটু শেষ করে দেবো, উত্তরটা কিভাবে লিখবো সেটা দেখেই, উত্তরটা লিখবো হচ্ছে স্টেপ 4, এই যে স্টেপ 4 এ আমাদের বলছে প্রেজেন্ট ইউ নোটস ইনটু দ্য বক্সেস, যে বক্স যেভাবে বক্স দেয়া ছিল আমাদের সেভাবে বক্স রাখতে হবে। তাতে দেখা যাচ্ছে যে আমরা বক্সটা যদি পাশাপাশি আঁকি তাহলে আমাদের একটু প্রবলেম হয়, উপর নিচে করে। এই যে যে পয়েন্টগুলো আমি এতক্ষণ দেখাইছি, এখন এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে আমরা যখন পয়েন্টগুলো লিখেছিলাম সেখানে 8টা পয়েন্ট ছিল, বাট আমাদের কিন্তু লিখতে হবে 6টা, যেটা দেয়া সেটা সহ লিখতে হবে। আমাদের বাকি পয়েন্টগুলো যখন একাধিক পয়েন্ট আমরা পেয়েছিলাম, যে ইমপ্রিজন ফর নিয়ারলি 3 ডিকেডস ফর ফাইটিং ফর হিজ পিপলস ইমানসিপেশন, এটা একটা ছিল। তারপরে ছিল কি, তারপরে হচ্ছে নেভার লুজিং হিজ রিজলভ, এটা একটা ছিল। আর রেস ডিসক্রিমিনেশন হেট করেছিল, এটা আমরা একসাথে জয়েন করে দিলাম এটা। আর এটা ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপারথিড অ্যাভয়েডিং সিভিল ওয়ার, এই যে দুইটা ছিল একসাথে করে দিলাম, হ্যাঁ এখানে এটা এটা একটাই আছে। তারপরে ছিল এই যে বিশ্বের মানুষের ছিল, আর হলো এই সাপোর্ট অর্জন করার মাধ্যমে পরবর্তীতে তিনি 1994 সালে প্রেসিডেন্ট হয়েছেন, এই দুইটাকে আমরা একসাথে করে দিলাম। আর ফাইনালি যে অ্যাওয়ার্ডেড দ্য পিস প্রাইজ ইন 1993, এইগুলোকে আমরা একসাথে করে 6টা উত্তর লিখলাম। উত্তর কিন্তু 6টা লিখতে হবে, এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ বক্সগুলো আঁকতে হবে সুন্দর করে, যেভাবে তুমি প্রেজেন্ট করতে পারো বক্সগুলো কিন্তু সুন্দর করে আঁকতে হবে। এবং তারপরে এই যে তীর চিহ্নটা ছিল, তীর চিহ্নটা দিয়ে দিতে হবে প্রথম বক্স থেকে দ্বিতীয় বক্সের দিকে, দিস ইজ ফ্লো, দিস ইজ ফ্লো, যে তীর চিহ্নটা দিয়ে তুমি ফ্লোটা নির্দেশ করলা, কারণ তীর চিহ্ন না দিলে আসলে ফ্লো থাকে না। এবং মনে রাখতে হবে যে ইনফরমেশনটা আগে ছিল সেটা আমরা আগে লিখবো, যেটা পরে ছিল সেটা পরে লিখবো। এই কোশ্চেনটার আরেকটা নাম হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, মনে রাখতে হবে ইনফরমেশন ট্রান্সফার, যেহেতু এটার নাম ইনফরমেশন ট্রান্সফার, আমরা কি করব, ইনফরমেশন যেটা আগে ছিল সেটা আগে লিখবো, যেটা পরে ছিল সেটা পরে লিখবো। এরপরে আসি
আমাদের এইটা আবার এইভাবেও তুমি প্রেজেন্ট করতে পারো, আগে যেভাবে প্রেজেন্ট করলাম ওভাবেও প্রেজেন্ট করা যাবে, আর এভাবে যে প্রেজেন্ট করলাম এভাবেও প্রেজেন্ট করা যাবে, যার যেভাবে কমফোর্টেবল হয় সে সেভাবেই প্রেজেন্ট করবে। তবে এভাবে প্রেজেন্ট করলে তোমাদের একটু লিখতে অসুবিধা হবে, এভাবে আগের মতো করে যদি লিখো তাহলে তোমাদের একটু লিখতে সুবিধা হবে। নাও ইটস আপ টু ইউ, যেটাতে তুমি কমফোর্টেবল ফিল করো সেভাবেই তুমি লিখতে পারবা, উত্তরগুলা সেম। হুম, আমার মনে হয় বুঝতে পারছো। যারা না বুঝতে পারছো তাদেরকে আমি আবার বলছি, ক্লাসটা একটু ক্রিটিক্যাল বিকজ ফ্লো চার্টটাই তোমাদের কাছে নতুন। তোমরা হয়তো কিছুটা বোর ফিল করতে পারো বিকজ কিছু টেকনোলজির কারণে আমরা হয়তো আমাদের ক্লাসে কিছু প্রবলেম থাকতে পারে। আমি চেষ্টা করবো ডে বাই ডে এই এগুলো ওভারকাম করতে। হ্যাঁ, সো এগুলো যারা ভালোভাবে বুঝতে পারো নাই তারা আবার দেখবা, দেখেও যদি কিছু না বুঝে আমি চেষ্টা করব আমার তোমাদের প্রশ্নগুলোর অ্যান্সার করতে। লাইভ ক্লাসে আসলে সব কমেন্টের অ্যান্সার দেওয়া যায় না, এটা তোমরাও ভালো করে জানো। আমি চেষ্টা করেছি অ্যান্সার করতে। এরপরে আমরা দেখব যে আমাদের একটা হোম টাস্ক আছে আজকের ক্লাসে। হোম টাস্ক হলো কি, রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং হোয়াট ম্যান্ডেলা ডিড ইন হিজ লাইফ। ম্যান্ডেলা তার লাইফে কি করেছে, চার্জড উইথ, এই যে এই প্যাসেজটা পড়বা, চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস থেকে পুরোটা, মাঝখানে ডট 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 মানে হলো মাঝখানে অনেক কথা থাকতে পারে, তোমরা বই থেকে দেখবা এখান থেকে এই পর্যন্ত। তারপরে কি প্রশ্নগুলো দেয়া আছে, এই প্রশ্নগুলো তোমরা প্রয়োজনে একটা স্ক্রিনশট রেখে দিতে পারো, রেখে দিয়ে বা তোমাদের তো ভিডিও থাকবেই আমাদের গ্রুপে, এগুলো দিয়ে তোমরা পরবর্তীতে এটা লিখবা, লিখে লিখে তোমরা কি করবা বলো তো, লিখে আমাকে দেখাবা। হ্যাঁ, কিভাবে দেখাবা সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। হ্যাঁ, এখন গ্রুপে তো আসলে এত কিছু পোস্ট করা যায় না। আচ্ছা, সেটা আমরা পরের ক্লাসে দেখব কিভাবে দেখানো যায়। তারপরে আমরা চার্জড উইথ ক্যাপিটাল অফেন্সেস, অফেন্সেস এর তারপরে যে 2 3 4 5 6 এগুলো তোমরা বাসায় একটু ট্রাই করবা, ঠিক আছে? সো আজকের ক্লাস আমাদের মোটামুটি শেষ হয়েছে, যদিও আজকে একটু টাইম বেশি লেগেছে, আমাদের আসতে একটু লেট হয়েছে কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে। হুম, তাহলে এখন আমরা মোটামুটি আজকে শেষ হয়ে গেছে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা ইনবক্সে করতে পারো, কোয়েশ্চেন না থাকলে আমরা শেষ করব। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ কমেন্ট অর আই উইল এন্ড দ্য ক্লাস হিয়ার। কারো কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ, কোয়েশ্চেন না থাকলে আই উইল এন্ড দ্য ক্লাস হিয়ার। কোয়েশ্চেন থাকলে প্লিজ কমেন্ট, আর কোয়েশ্চেন না থাকলে আই উইল এন্ড দ্য ক্লাস হিয়ার। ধরে নিলাম কারো কোনো কোয়েশ্চেন নেই, ধরে নিলাম আজকের আমরা ক্লাসে ফ্লো চার্ট আলোচনা করেছি। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ এটার উপরে আরো কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা